হাইকোর্টের নির্দেশ এসছে, আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু। যে রাজ্যে মৃত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে আদালতে যেতে হয়, সে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি আর গণতান্ত্রিক ব্যবস্থা কোথায় আছে সেটা সহজেই অনুমেয়। আরেকটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি ছিল, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে এবং যে 8 জনের বিরুদ্ধে অভিযোগ আছে সে 8 জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে অভিযুক্তের কাছে। হলফনামা পাওয়ার পরেই সুপ্রিম কোর্ট শুনানি শুরু করবে। দেখুন, মানুষের সর্বোচ্চ আদালতের প্রতি বিশ্বাস আছে, আইন ব্যবস্থার প্রতি বিশ্বাস আছে। যারা আন্দোলন করেছিলেন তারা সেখানে গেছেন, কিন্তু প্রশ্ন হলো আমাদের এই রাজ্যের পুলিশ যারা এটার তদন্ত করেছে তারা এমন সুচারুভাবে দক্ষতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তারা কেস ডায়েরি তৈরি করেছেন যাতে প্রকৃত অপরাধীদের আড়াল করে দেওয়া যায় ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে। সুবল মান্না যিনি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন শিশির অধিকারীকে, তাকে তো পার্টি থেকে সরিয়ে চলে যেতে বলা হয়েছে, পদত্যাগ করতে। আজকে কাঁথিতে চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, পদ থেকে তাকে আগে সরে যেতে বলা হয়েছিল শিশির অধিকারীকে পূজনীয় বলার জন্য। তো যে রাজ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিরোধী দলনেতাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, স্বাভাবিকভাবেই সে রাজ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে প্রণাম করবার জন্য তার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন দল থেকে বহিষ্কৃত হতে হচ্ছে বা পদ থেকে অপসারিত হতে হচ্ছে, অনাস্থা প্রস্তাব নিয়ে আসছে। তাহলে তৃণমূল কংগ্রেসের কাজ রাজ্য পরিচালনা করা বা মানুষের পাশে দাঁড়ানো নয়, মানুষকে পরিষেবা দেওয়া নয়, দলের অভ্যন্তরে নিজেদের মধ্যে লড়াই করা। 2022-এর টেট পরীক্ষার্থীরা আজকে রাস্তায় নেমে থালা বাজিয়ে বিক্ষোভ দেখালো। দেখুন, যেভাবেই বিক্ষোভ দেখায় না কেন এই সরকারের দোকান কাটা হয়ে গেছে। এই সরকারের কানে কোনো বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদের আওয়াজ পৌঁছবে না। এই সরকারের কাছে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা মানে মূর্খামি। আমরা মনে করি যারা আন্দোলন করছেন তাদের অধিকার আছে, তারা স্বতন্ত্রভাবে কোনো রাজনৈতিক দলের প্রভাবিত না হয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই সরকার তাদের নিয়োগ দিতে পারবেন না। নতুন সরকার আসছে, খুব দেরি হবে না, 26 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এই সমস্যার সমাধান নতুন সরকারই করবে। দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। দেশের প্রায় 5,38,000 রেশন দোকান বন্ধ থাকবে। এ রাজ্যের 17,261টি, গোটা দেশে 81 কোটি রেশন গ্রাহক সমস্যায় পড়লেন। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে রেশন ডিলাররা আন্দোলনে নেমেছে। দেখুন, আন্দোলনে যাওয়ার অধিকার প্রত্যেকের আছে, রেশন ডিলারদেরও আছে, কিন্তু এই আন্দোলনের ফলে প্রান্তিক মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা বিশেষ অসুবিধার মধ্যে না পড়ে, এটা প্রত্যেকেরই দেখার প্রয়োজন আছে। বিষয়টি যারা আন্দোলন করছেন তারাও বিবেচনা করবেন এবং আমার মনে হয় সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় সরকারের তারা সত্তর ব্যবস্থাটাকে অ্যাড্রেস করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। শুভেন্দু অধিকারী আজকে একটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, বলেছেন যে ডিজিপি যিনি হয়েছেন রাজীব কুমার তাকে নতুন না, বলছেন যে স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ হয়েছে, অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। রাজীব কুমার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য আরো একটা অবৈধ পোস্টিং দেওয়া হলো। অবৈধভাবে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। এটা অবৈধ বলছেন এই কারণে যে বিভিন্ন টপকে 18 জন সিনিয়রকে টপকে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। এই দুটি নিয়োগ সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষ সচেতন। কেন, কিভাবে, কাকে সুবিধা পাইয়ে দেবার জন্য, কাদের সুরক্ষার জন্য এই দুটো নিয়োগ করা হয়েছে সেটা প্রত্যেকটি মানুষ জানেন এবং তৃণমূল কংগ্রেসের ভেতরেও আবার এই নিয়োগ নিয়ে একজন তির্যক উক্তি করেছেন। এ বিষয়ে যা বলার শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, ওটাই দলের অবস্থান। সর্বশিক্ষা মিশনের অন্তর্গত শিক্ষা বন্ধুরা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট নির্বিশেষে তারা 8,000 টাকা বেতন পায়, যা শিক্ষা দপ্তরের গ্রুপ ডির থেকেও কম। তারা আজকে থেকে আন্দোলন শুরু করলেন বেতন কাঠামো পরিবর্তনের জন্য। 8,000 টাকা মাইনে তো কারোর আর সংসার চলতে পারে না। এখন আমাদের এখানে কর্মসংস্থানের এতটাই অভাব তৈরি হয়েছে, চাকরির এতই অভাব আছে যে এই চাকরি করতে যারা বাধ্য হচ্ছেন পোস্ট গ্রাজুয়েট করা ছেলেমেয়েরা, সুতরাং তারা আন্দোলন করেছেন, আন্দোলন তো হবেই, আন্দোলন করছেন। এবার যাদের বিষয়টি দেখবার
দরকার তারা দেখবেন। সিপিএম আজকে প্রেস কনফারেন্স করে বলেছে, ডিওয়াইএফআই প্রেস কনফারেন্স করেছে, তাদের ব্রিগেডের প্রস্তুতি নাকি তুঙ্গে, এবার ব্রিগেডে মানুষের ঢল নামবে। সবসময় সিপিএম মানুষের ঢল নামায়। 2011তেও মানুষের ঢল নামিয়েছিল, সেই ঢল দেখে কেউ বুঝতে পারেনি যে এই সরকারটা চলে যাবে আর সরকারের যে মুখ বুদ্ধদেব ভট্টাচার্য নিজের নির্বাচনী কেন্দ্রে পরাজিত হবেন। সিপিএমকে মানুষ গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে। পশ্চিমবঙ্গের বর্তমান বাইনারি বিজেপি বনাম তৃণমূল, আগে তৃণমূলকে হারতে হবে, তারপর সিপিআইএম এর কথা মানুষ ভবিষ্যতে চিন্তা করবে কিনা সেটা রাজ্যবাসীর বিষয়। মনে হয় আর কোনো সম্ভাবনা নেই। বিএইচইউতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, তাদের 3 জন অ্যারেস্ট হয়েছে, 2 জন দেখা গেছে বিজেপি আইটি সেলের সক্রিয় সদস্য। এটা নিয়ে শশীবাজা আজকে বলেছেন যে কোথায় গেল মহিলা কমিশন, কোথায় বা জাতীয় কমিশন, সবাই চুপ করে আছে, প্রধানমন্ত্রীও চুপ করে আছেন। গ্রেপ্তার হয়েছে কিনা আপনি বলছেন যে কোনো রাজনৈতিক দলে দুষ্কৃতি থাকতে পারে, কুকৃতি করা লোকজন থাকতে পারে, কিন্তু প্রশ্ন হলো গ্রেপ্তার হয়েছে কিনা। পশ্চিমবঙ্গে তো গ্রেপ্তার হয় না। কামদুনি মামলায় যারা প্রকৃত অপরাধী তাদের বাঁচিয়ে দেওয়ার জন্য সংঘবদ্ধভাবে পুলিশ আজকে ব্যবস্থা নিয়েছে, যাতে আদালত সমস্ত কিছু নথি দেখে তাদের অব্যাহতি দিয়ে দেয়। পশ্চিমবঙ্গে আড়াল করা হয়, পশ্চিমবঙ্গকে ছোট্ট ঘটনা বলা হয়, পশ্চিমবঙ্গে সেই যে মহিলা ধর্ষিতা হন তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, চরিত্র খারাপ ছিল এটা বলা হয়, কিন্তু অন্য রাজ্যে সেটা হয় না। এনসিআরবির কাছে প্রকৃত তথ্য পশ্চিমবঙ্গ থেকে যায় না, কিন্তু অন্য জায়গায় কেউই কাজ করলে গ্রেপ্তার হয়। সেটা নিয়ে শশীবাজার বক্তব্য বলুন। এই যে 17টা পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে 1829 জনকে অবৈধ নিয়োগ করা হয়েছে পুরসভা, পরীক্ষার ওএমআর শিটের ঘোটালা করা হয়েছে, এগুলোর সঙ্গে ছিলেন এস বাসুদেব কোম্পানি, তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। সেই তদন্ত রিপোর্ট সিবিআই আজকে অমৃতা সিনহার এজলাসে জমা দেওয়া হয়েছে। দেখুন, এখনো পর্যন্ত আপনাদের কাছে মুখ বন্ধ আছে, আমার তো আর খোলার ক্ষমতা নেই। মুখ বন্ধর ভেতরে কি আছে সেটা আমাদের জানা নেই। তবে এটা ঠিকই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন একদম দোকানদারির মতো কাউন্টার থেকে প্রায় বিক্রি হয়ে গেছে। শিক্ষা এর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সুপারিশের বিষয় থাকে, অনেক কটা টেবিলে ঘুরতে হয় দপ্তর ভুলে, কিন্তু এখানে সেটা হয়নি। এই বিধাননগরের একটা স্কুল থেকে শোনা যাচ্ছে একদিনে 250 8 সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল একই দিনে বিভিন্ন তারিখে। তো এটা তো সবই তৃণমূল কংগ্রেসই এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে। তো হয়ে থাকে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অ্যাকাউন্টে দেখা গেছে যে বিভিন্ন কোম্পানির টাকা এসে জমা পড়েছে। সেই কোম্পানিগুলো আবার দেখা গেছে কোনো না কোনোভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। আজকে সিবিআই কোর্টকে বলেছে যে লিপস অ্যান্ড বাউন্সের 8 কোটি টাকার সম্পত্তির মধ্যে 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অমৃতা সিনহা ইডি বলেছে এটা। অমৃতা সিনহা বলেছেন যে ইডি যিনি যুগ্ম অধিকর্তা তাকে কোর্টে থাকতে হবে, যে নির্দেশ দিয়েছে, এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালের একজন চিকিৎসককে আদালতে আসতে বলেছেন তিনি। দেখুন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে, বিচারপতিরা সদর্থক পদক্ষেপ নিচ্ছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। কিন্তু আমরা মনে করি লিপস অ্যান্ড বাউন্স এর সম্পত্তির পরিমাণ যদি মাত্র 7 কোটি 7.5 কোটিতে সীমাবদ্ধ থাকতো, তাহলে সেটা এত বিতর্কের শীর্ষে উঠে আসতে পারতো না। এবং শুধুমাত্র সুজয় কৃষ্ণ ভদ্রের যে বিবৃতি প্রকাশ্যে, তার যে শরীরী ভাষা, তার বিভিন্ন শব্দচয়ন, তো সেটা থেকেই বোঝা যাচ্ছে যে ওখানে স্বচ্ছতা ছিল না। এটা জনমনে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে কতদিন আর এই সম্পত্তির এরা খোঁজ করবেন? এবার তো এটা শেষ হওয়া দরকার। কবে শেষ হবে এটাই মানুষের প্রশ্ন, এটা পার্টি হিসেবে আমাদেরও প্রশ্ন। এই কণ্ঠস্বরের ব্যাপারটা নিয়ে কণ্ঠস্বর এক্সপার্ট যিনি, তাকে ডেকে পাঠানোর কারণটা কি? তো সেটা একমাত্র যিনি ডেকে পাঠাতে বলেছেন তিনি বলতে পারেন। এতদিন তো শুনছিলাম সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠস্বরের পরীক্ষা হবে, তো তার সঙ্গে অন্য কারোর পরীক্ষা হবে কিনা সেটা তো আমাদের জানা নেই। কারণ রাজ্য সরকার সস্নেহে, ভালোবেসে, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তাকে উডবার্ন ওয়ার্ডে জামাই আদরে রেখে দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই যে তদন্ত প্রক্রিয়া নিয়ে আপনারা বারবারই প্রশ্ন তুলেছেন, আপনারা কি সন্তুষ্ট যে
ইডিআর যে রিপোর্ট দিল আদালতে বা বললো সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, তদন্তের প্রক্রিয়া নিয়ে আমরা নয় গোটা রাজ্যবাসী সন্তুষ্ট, কিন্তু তদন্তের গতি স্লথ এটা নিয়ে মানুষের উদ্বেগ আছে, এটা নিয়ে মানুষের মনে কিছু সময় হতাশা তৈরি হচ্ছে। আমরাও চাই দল হিসেবে তদন্ত দ্রুত হোক এবং প্রকৃত অপরাধীরা সামনে আসুক। এই 25%, 10%, 5%-এর এজেন্টদের কিংবা ছোটখাটো দালালদের কাছে তদন্ত করে তাদের কাছ থেকে কিছু টাকা বাজেয়াপ্ত করার মধ্যে মানুষের আর কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। হিট অ্যান্ড রান কেসে 10 বছর পর্যন্ত জেল, 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এরই প্রতিবাদে ট্রাক চালকরা আন্দোলন করছে। ভারতীয় রাস্তাকে আরো সুরক্ষিত দুর্ঘটনা কমাতে কেন্দ্র এই আইন এনেছে। এর প্রতিবাদে ট্রাক চালকরা আন্দোলন করছে। কেন্দ্র এই আইন আনবার সময় সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে, তারপরেই আইন আনা হয়েছে। কিন্তু যখন একটি বিশেষ আইনকে কেন্দ্র করে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বা ট্রাক চালকরা আন্দোলন করছে তাদের ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্নে, তবে নিঃসন্দেহে কেন্দ্রীয় মন্ত্রক যেহেতু সারা দেশে হচ্ছে তারা বিষয়টি দেখবেন। বেশ কিছু নেতা এবং সিনিয়র নেতারা সমস্যা সমাধানের জন্য তৃণমূলের তারা সমস্যা সমাধানের জন্য যখন এগিয়ে আসছেন তখন অন্তর্দ্বন্দ্ব আরো বেড়ে যাচ্ছে। যদিও একটা অংশ দাবি করেন যে অন্তর্দ্বন্দ্ব নেই, কিন্তু তাহলে সবচেয়ে আশ্চর্যের বিষয়, যদি চিন্তার কিছু নাই থাকে, অন্তর্দ্বন্দ্ব নাই থেকে থাকে, তাহলে এই বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ, সুব্রত বক্সির মতো নেতারা কেন এগিয়ে? এসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, মানুষের কোনো চিন্তা নেই। কে প্রধানমন্ত্রীর সঙ্গে সাবানের ধূপকাঠির তুলনা করছেন সেগুলো মানুষ আর শুনতে চায় না। আর দল হিসেবে আমাদের প্রশ্ন করলে আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, আমাদের লক্ষ্য আছে, তারপর 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন আছে। সারা দেশ এখন আনন্দে উদ্বেলিত। গত 10 বছরে আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি রাজ্য সরকারের অসহযোগিতার জন্য, সেটা নিয়ে আমরা মানুষের কাছে যাব। তৃণমূল দুর্নীতি রুখতে পারছে না, উল্টে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে যাচ্ছে শাসক দল। প্রকাশ্যে তৃণমূলের নেতারা একের পরের বিরুদ্ধে মন্তব্য করছে। লোকসভা ভোটের আগে এটাকে তৃণমূলের রুসুল পর্ব, নাকি দুর্নীতি ইস্যুতে মানুষের নজর ঘোরাতে এই রাজনৈতিক গ্রিপ তৈরি করেছে তৃণমূল? আপনি যে প্রশ্নটা করছেন ওটাই হচ্ছে তৃণমূলের প্রকৃত অবস্থা। ওটার বাইরে কোনো তৃণমূল নেই। প্রশ্নের মধ্যেই সমস্ত উত্তর আছে। তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্ব এই মুহূর্তে প্রকাশ্যে, যে কোনো রাজতন্ত্রের পতনের সময় এটা হয়ে থাকে। কোনো পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল মতাদর্শবিহীন অবস্থায় যাদের নির্দিষ্ট চলার পথের কোনো ঠিকানা নেই, সেই দল যদি সরকার চালায় সেখানে স্বৈরতন্ত্র আসবে, গণতন্ত্র ধ্বংস হবে এবং দুর্নীতি বাসা বাঁধবে, এবং অবশেষে পারিবারিক অশান্তিতে দল রাস্তায় নেমে চলে আসবে। এটাই হয়ে এসেছে যুগ যুগ ধরে। মুলায়ম সিং যাদবের পরিবারে হয়েছে, বাল ঠাকরে সাহেবের পরিবারে হয়েছে, শরদ পাওয়ারের পরিবারে হয়েছে। এখানে আপনারা সেই পরিবারের মধ্যে দুজনকে দেখাচ্ছেন, কিন্তু আবার বলছি এ নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই। মানুষ একটা গোটা তৃণমূলকে চেনে, একটা গোটা তৃণমূল, বড় মাথার কাতলা এই হিসেবে তৃণমূলকে দেখে। তার মাথাটা কিংবা লেজাটা আলাদা যদি করে দেন, কারোরই কোনো সত্তা থাকবে না, পুরোটাই এক। মানুষ ওই কাতলাটাকে জাল দিয়ে ধরতে চায়। বলছি শ্রমিকদা, প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের এক এক রকম নেতা তো এক এক রকম বলছেন। সেখানে আজকে নারায়ণ গোস্বামী তার যে বক্তব্য, সেখানে তিনি বলছেন যে অনেকেরই পুরনো সফটওয়্যার আপডেট করতে হবে। অশোকনগরের বিধায়কের এই মন্তব্য কিভাবে দেখছেন? আমরা তো বলছি এটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। এটা তৃণমূলের পারিবারিক বিষয়, তাদের পারিবারিক অন্তর্দ্বন্দ্ব, তাদের কে কবে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন সেটা নিয়ে লড়াই, কে আগামী লোকসভা নির্বাচনের টিকিট পাবেন তা নিয়ে লড়াই, অর্থাৎ এলাকা কার দখলে থাকবে তার প্রতিযোগিতা। এটার মধ্যে কোনো নবীন প্রবীণ বলে এর কোনো এই যে মাহাত্ম্য তৈরি করা হচ্ছে এসব কিছু নয়। এটা ক্ষমতার লড়াই, টিকে থাকার লড়াই। আর সর্বোপরি নিজেদের সার্বিক দুর্নীতি, ব্যর্থতা, এর থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে অত্যন্ত সুচৌতরে এই বিতর্ক নিয়ে আসা হয়েছে। বিজেপিতে যোগদান করার সময় ঝাড়াই বাছাই করে ভাবনা চিন্তা করে নেওয়া হবে, তার আগে নেওয়া হবে না। এই নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কি কারণ? এটা আগেরই সিদ্ধান্ত, এটা নির্বাচনের সময় সিদ্ধান্ত হয়নি। বিজেপি ক্ষমতায় আসছে, নরেন্দ্র মোদী 400-র বেশি আসন পাবেন বলে মানুষ মনে করছে।
তো স্বাভাবিকভাবেই বহু মানুষ আসবেন যারা ক্ষমতার অলিন্দে একটু ঘোরাফেরা করতে ভালো লাগেন, তারা আসবেন, অন্য দল থেকে আসবেন, কিন্তু আবার এই কিছুদিন বেরিয়ে আবার চলে যাবেন। অতীত অভিজ্ঞতা তো খুব একটা আমাদের ভালো নয়, তো সেটা থেকে দল সিদ্ধান্ত নিচ্ছে। এটা সেটা অনেকদিন আগে থেকেই চলছে, এটা এখন বলে কিছু নেই। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্তব্য করছেন যে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে বেঙ্গলে বেশ কয়েকটি রেল প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে, প্রধান সমস্যা হচ্ছে জমি অধিগ্রহণ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি মন্তব্য করেছেন রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে বেঙ্গলে বেশ কয়েকটি রেল প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে, প্রধান সমস্যা জমি অধিগ্রহণ। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নামের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দিতে চায় না। সে কিষাণ সম্মান নিধি হোক, আয়ুষ্মান ভারত হোক, কিংবা বিএসএফ এর আউটপোস্ট তৈরি করবার জন্য কোনো জমি হোক, রাজ্য সরকার মার্জিন গ্র্যান্ট দিতে পারে না এবং চূড়ান্ত অসহযোগিতা, বিভাজনের রাজনীতি মানুষের সামনে তুলে কেন্দ্র বিরোধিতা দেখায়। তার কারণেই এটা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী হিসেবে সেটাই মানুষের সামনে বলেছেন। ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর পদে 5 জন মুখী। এবার কংগ্রেসকে সারা দেশে 3টে আসন ছেড়ে দিতে চাইছে হয়তো তৃণমূল, কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কতগুলো আসনে লড়বে এবং বাংলায় তাদের জোট কি থাকবে? তৃতীয় সন্তান হয়ে কি ঘুরে বেড়াবে বামেরা? কি বলবেন? আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই ওরা ভালো করে সংসার করুক, ওরা সুখে শান্তিতে থাকুক, কিন্তু যদি না হয় আমরা কি করব? এই তো কংগ্রেস আর সিপিএম নিজেদের মধ্যেই ঠিকঠাক আবার নিজেদের প্রণয় রেখে দিতে পারলো না, তো এতে এরকম চলছে। পীড়িতির সময় ভালো নয়। অজিত চৌধুরী মন্তব্য করছেন বিজেপি প্রজেক্টের মুখ হচ্ছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অজিত চৌধুরী এক জায়গায় মন্তব্য করেছেন বিজেপি প্রজেক্টের মুখ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে উনি জোটটা করবেন কিনা বলুন তৃণমূলের সঙ্গে, সেটা মানুষের কাছে স্পষ্ট করে বলুন। ডালুবাবু যে মন্তব্য করেছেন যে 2টো আসন দিয়ে দিয়েছে, জোট আমাদের হয়ে গেছে, সেটা নিয়ে ওনার বক্তব্য উনি মানুষকে জানান। রোজ মোহাম্মদ সেলিম বিবৃতি দিচ্ছেন যে 7 তারিখের মধ্যে জানান, আমরা ব্রিগেড থেকে ঘোষণা করব, আমরা 2 ভাই আনন্দের আর সীমানা, তার ব্যাপারে বলুন। এসব কথা বলে কি লাভ? রাম মন্দির নিয়ে কখনো বাম কখনো তৃণমূল একের পর এক কটাক্ষ মন্তব্য দিয়ে করে আসছে। কখনো তৃণমূল বলছে রাম মন্দিরে বা সিঁড়িতে মাটি নিয়ে বসবে মানুষ, কখনো বলা হচ্ছে পুরুষতান্ত্রিক রামের মন্দির। এসব নিয়ে কি লাভ হচ্ছে? কেন এই ধরনের আক্রমণ চলছে বিরোধীদের রাম মন্দির নিয়ে? দেখুন, সিপিএম তৃণমূল এরা রাম বিরোধী, এরা গীতা বিরোধী, এরা হিন্দু বিরোধী। এই বিরোধিতা করে এরা কিছু সংখ্যালঘুর ভোট চায়, ব্লক ভোট চায়। তো এদের বিরোধিতা তো ভারতীয় সংস্কৃতির বিরোধিতা। রাম ভারত, ভারতই রাম, বিরোধিতা তো প্রথম থেকে করে আসছে। কি হলো? সিপিএম পার্টি শূন্য হয়ে গেল আর অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেল। লাভ হলো কি কিছু? যাবো একটাই প্রশ্ন, যা অবস্থা, হ্যাঁ, শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়ার কিছুই নন। আপনার সমস্ত শিক্ষাই মিথ্যা। অনুপম হাজরার ফেসবুক পোস্ট কিছুক্ষণ আগে, এটা কি রাজ্য সভাপতিকে ইঙ্গিত করে? দেখুন, কথা যেটা লিখেছেন এটা তো স্বাভাবিকভাবেই, এটা তো প্রত্যেক মানুষেরই কথা। এর মধ্যে আপনি নতুনত্ব খুঁজে পাচ্ছেন কিনা আমার জানা নেই, তবে এটা আবার সঙ্গে সুকান্ত মজুমদারের কি সম্পর্ক সেটাও আমার জানা নেই। উনি একজন শিক্ষিত মানুষ, উনি এই কথাটা বলেছেন, এ তো নীতিবাক্য, ঠিকই বলছেন, কিন্তু কার উদ্দেশ্যে বলছেন এটা আপনি কি করে তার নাম বলছেন, এটা আমার কিছু এরকম ধরনের ঘটনা জানা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ভুল বললাম তো, ওটা গানটা গেছিল, কিন্তু বাজার ভালো নেই, সময় ভালো নেই। কি ইউপিতে কোনো গুলি